আচ্ছা, তাহলে সেমিস্টার ওয়ান, এসিসি ওয়ান, লজিক, ইন্টিজার্স, বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান অ্যালজেব্রা ক্লাস টু। আজকে আমাদের সেকেন্ড ক্লাস। দাঁড়াও। ঠিক আছে, তাহলে যে কোয়েশ্চেনটা আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করছিলাম, মানে যেটা আমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল, ফাইন্ড স্মল ইউ অ্যান্ড স্মল ভি such that GCD of uh, GCD of 13, 80 equals to 13u plus 80v, এরকম ইউভি বার করতে বলেছে, তাই তো? তাহলে আমরা আনসারে কি করব? প্রথমেই আমরা আহ, একটা জিনিস দেখব, জিসিডি অফ 13, 13 তো একটা মৌলিক সংখ্যা, তাই না? প্রাইম নাম্বার। তাহলে জিসিডি অফ 13, 80 কত হবে? অবভিয়াসলি 1 হবে, কোনো অসুবিধা নেই, এটা 1। তাহলে আমাদেরকে বেসিক্যালি 13u প্লাস 80v 1 আসবে এরকম ইউভি বের করতে বলেছে, তাই তো? তাহলে কোনটা বড় নাম্বার? 80। তাহলে 80 কে 13 দিয়ে যদি আমরা ডিভাইড করি, তাহলে 13 × 6, তাহলে এটা কত হবে? 2 হবে রিমাইন্ডার। এবার ডিভাইজার কে ছিল 13, তাহলে 13 কে আমরা 2 দিয়ে ডিভাইড করব, তাহলে 2 × 6 মানে 12 প্লাস 1। দেখো ওখানে জিসিডিটা কত ছিল? 1। তা দেখো আমাদের শেষ পর্যন্ত আমরা কোথায় গিয়ে মিট করলাম? 1 এ মিট করলাম। এবারে উল্টো দিক থেকে 1 কে লেখা শুরু করব। 1 মানে কত? 13 মাইনাস 2 × 6। আমি কি বলেছিলাম লাস্ট স্টেপের, মানে এর আগের স্টেপের রিমাইন্ডারকে 2, 2টাকে রিপ্লেস করতে হবে। তাহলে 13 মাইনাস 2 এর জায়গায় কত লিখবো? 80 মাইনাস 13 × 6 এটা হবে 13 মাইনাস 80 × 6 মাইনাস মাইনাস প্লাস 13 × 36 হয়ে যাবে। তাহলে এখানে আসলে কিন্তু 13 × 37 আর তার সঙ্গে প্লাস 80 × -6 আসছে। ক্যালকুলেটারে যদি আমরা একটু ক্যালকুলেট করে দেখে নিই, আমরা লক্ষ্য করবো এটা কিন্তু সত্যি সত্যি 1 আসবে। তাহলে ইউ সমান কত? ইউ সমান হচ্ছে 37 এবং ভি সমান কত গো? -6। ঠিক আছে, বোঝা গেছে তো? জিসিডিটা 1 আসবে, তার কারণ জিসিডিটা মানে হচ্ছে আমাদের গসাগু। 13 হচ্ছে, তাই না? 13 তো মৌলিক সংখ্যা। যে কোনো মৌলিক সংখ্যার সঙ্গে অন্য যে কোনো সংখ্যার গসাগুটা কত হয়ে যাবে? 1 হবে। যদি 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 অন্য সংখ্যাটাকে অবশ্যই যদি 13 ডিভাইড না করে, তো 13 কি এখানে 80 কে ডিভাইড করতে পারছে? পারছে না। যদি 78 থাকতো তখন আমাদের জিসিডিটা কত হতো? 13 হতো, তাই না? তাহলে এখানে আমরা নর্মাল আমরা নিয়মে যদি বের করি, তাহলে আমরা দেখতে পাবো যে জিসিডিটা কত আসবে? 1 আসবে। ঠিক আছে, এইবারে আমরা এইবারে আমরা একটু কনগ্রুয়েন্স নিয়ে একটু জেনে নিই। কনগ্রুয়েন্স জিনিসটা কি? কনগ্রুয়েন্স, এবার হচ্ছে কনগ্রুয়েন্স। দেখো কনগ্রুয়েন্স ব্যাপারটা কি আগে বুঝে নাও ভালো করে। ধরো লেট স্মল এম বি এ ফিক্সড পজিটিভ ইন্টিজার, বি এ ফিক্সড পজিটিভ ইন্টিজার, ওকে, ফিক্সড পজিটিভ ইন্টিজার। এবারে দেখো লেট স্মল এ কমা স্মল বি আর টু ইন্টিজার্স, পজিটিভ হতে পারে নেগেটিভও হতে পারে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এখানে পজিটিভই নিতে হবে তার কোনো মানে নেই। এ কমা বি আর টু ইন্টিজার্স, ওকে। এবার দেখো এ কনগ্রুয়েন্ট বি মডিউলো এম, এটাকে আমরা বলবো কিভাবে? এ কনগ্রুয়েন্ট বি মডিউলো এম। এটা কখন হবে? আগেই বলে দিচ্ছি, ইফ এ মাইনাস বি ইজ ডিভিজিবল বাই এম।
ইজ ডিভিজিবল বাই স্মল এম, দেন এই জিনিসটা হয়। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা কনগ্রুয়েন্স রিলেশন বলবো। কি বলবো এটাকে? কনগ্রুয়েন্স রিলেশন। তাহলে এরকম সংখ্যা দিয়ে যদি বুঝি তাহলে আমরা বুঝতে পারবো কি? দেখো, 10 10 মাইনাস 2 মানে কত? 8 হয়। 8 এটা কত দিয়ে ডিভিজিবল বলো? ডিভিজিবল বাই 2, 4 দিয়ে হবে। তাহলে ডিভিজিবল বাই 2। তাহলে কেউ যদি আমাকে বলে 10 কনগ্রুয়েন্ট টু, ঠিক আছে, মডিউলো 2, তাহলে সে একদম ঠিক কথা বলছে। আবার কেউ একজন যদি বলে 13, ঠিক আছে, -5, দেখো 13 -5 মানে কত হয়? 8 হয়। তাহলে ডিভিজিবল বাই 4, ডিভিজিবল বাই কত হবে? 4 হবে। ঠিক আছে, তো তাহলে এখান থেকে 13 কনগ্রুয়েন্ট 5 মডিউলো 4 ও লেখা যেতে পারে। তাহলে কনগ্রুয়েন্সের বিষয়টা এরকম। এবারে এই যে কনগ্রুয়েন্সের যে রিলেশনটা আছে, এই রিলেশনটা কিন্তু রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ হবে। মানে রিলেশন অফ কনগ্রুয়েন্স, রিলেশন অফ কনগ্রুয়েন্স, রিলেশন অফ কনগ্রুয়েন্স ইজ রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ, সিমেট্রিক, রিফ্লেক্সিভ, সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ, রিফ্লেক্সিভ, সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ। ঠিক আছে, ধরো এ কনগ্রুয়েন্ট বি মডিউলো এম, এটা যদি হয়, তাহলে যদি বলি যে এ রো বি ইফ অ্যান্ড অনলি ইফ, রো মানে একটা রিলেশন জানো তোমরা, ঠিক আছে, তাহলে এ রো বি ইফ অ্যান্ড অনলি ইফ এ কনগ্রুয়েন্ট বি মডিউলো এম, এ কনগ্রুয়েন্ট বি মডিউলো এম হলে আমরা বলবো যে এ রো বি রিলেটেড, মানে এ বি এর সঙ্গে রো রিলেশন দ্বারা রিলেটেড। তাহলে সেক্ষেত্রে এবার দেখো, এ কনগ্রুয়েন্ট এ মডিউলো এম লিখতে আমার কোনো অসুবিধা নেই। কেন? কারণ যেহেতু এ মাইনাস এ মানে হচ্ছে 0, যে কোনো ইন্টিজার দিয়ে এটা ডিভিজিবল হবে, ডিভিজিবল বাই স্মল এম। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এ কনগ্রুয়েন্ট এ মডিউলো এম, তাহলে দেয়ারফর এ রো এ হোল্ডস ফর অল এ বিলংস টু ক্যাপিটাল জেড, মানে সেট অফ ইন্টিজার্স। তাহলে এটা কি ইন্ডিকেট করছে? এই রিলেশনটা হচ্ছে রিফ্লেক্সিভ। মনে আছে এগুলো ক্লাস 12-এ আমরা পড়ে এসেছি, তাই না? রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ। এবারে এবারে দেখো, ইফ এ কনগ্রুয়েন্ট বি, বা ইফ এ রো বি যদি হোল্ড করে, তাহলে ইফ রো এ রো বি হোল্ডস ইমপ্লাইজ, তার মানে কি? স্মল এম ডিভাইডস এ মাইনাস বি। তার মানে স্মল এম অবভিয়াসলি বি মাইনাস এ কেও ডিভাইড করবে। এ মাইনাস বি কে যদি এম ডিভাইড করে, তাহলে বি মাইনাস এ কেও এম ডিভাইড করবে। তার মানে এখান থেকে হয়ে গেল বি কনগ্রুয়েন্ট এ মডিউলো এম, তার মানেই হয়ে গেল বি রো এ। তাহলে এ রো বি ইমপ্লাই যদি করে বি রো এ কে, তাহলে আমরা বলতে পারবো দেয়ারফর রো ইজ সিমেট্রিক, রো ইজ সিমেট্রিক। ঠিক আছে, এবারে ট্রানজিটিভ হচ্ছে কিনা চেক করি। ইফ এ রো বি কমা বি রো সি হোল্ড হলো, তাহলে ইমপ্লাইজ এম ডিভাইডস এ মাইনাস বি অ্যান্ড এম ডিভাইডস বি মাইনাস সি। কেন? কারণ এম ডিভাইডস এ মাইনাস বি লিখছি কেন? কারণ এ রো বি মানেই তো এ কনগ্রুয়েন্ট বি মডিউলো এম, বি কনগ্রুয়েন্ট সি মডিউলো এম, এগুলো হোল্ড করে আছে। তাহলে এটা মানে হচ্ছে এ মাইনাস বি ইকুয়ালস টু এম কে ওয়ান, ডিভিজিবিলিটির এটাই নিয়ম। আর বি মাইনাস সি সমান হচ্ছে এম কে টু, যেখানে কে ওয়ান কে টু এরা হচ্ছে ইন্টিজার্স, এরা হচ্ছে ইন্টিজার্স। ওকে, তাহলে এবারে দেখো, এ মাইনাস বি প্লাস, যদি আমি বি মাইনাস সি করে দিই, তাহলে ডান দিকে আসবে এম ইন্টু কে ওয়ান প্লাস কে টু। ওকে, তার মানে বি বি কেটে গেল, এ মাইনাস সি ইকুয়ালস টু এম ইন্টু কে ওয়ান প্লাস কে টু। তার মানে কি? তার মানে হচ্ছে এম ডিভাইডস এ মাইনাস সি, তার মানেই হচ্ছে এ কনগ্রুয়েন্ট সি মডিউলো এম, আর এটার মানেই হচ্ছে এ রো সি। তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি? দেয়ারফর রো ইজ ট্রানজিটিভ, রো ইজ ট্রানজিটিভ। তাহলে কি হবে? দেয়ারফর, দেয়ারফর রো ইজ অ্যান ইকুইভ্যালেন্স, ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। বোঝা গেল কি বললাম? ইকুইভ্যালেন্স রিলেশন হবে। এবারে মনে রাখতে হবে
একটা জিনিস একটু আমি জাস্ট ডিসকাস করে দিই। যদি আমরা a কে b দিয়ে ডিভাইড করি, তাহলে a কে b দিয়ে ডিভাইড করলে a সমান bq প্লাস r লেখা যাবে। ডিভিশন অ্যালগোরিদমের নিয়ম অনুযায়ী 0 লেস অর ইকুয়াল টু দেন আর লেস দেন এম হবে। ঠিক আছে, তাহলে যদি কেউ এইভাবে লেখে যে এ মাইনাস আর, ঠিক আছে, সমান বিকিউ, কেউ চাইলে লিখতেই পারে, কোনো অসুবিধা নেই। বা রাদার আমি এইভাবে লিখছি, বিটা না নিয়ে এখানে আমি এম করে দিচ্ছি। ঠিক আছে, তো এটা আমি এম কিউ করে দিচ্ছি। আমি ওখানেও এম ইউজ করছি, এদিকেও এম কিউ করি, তাহলে বি এর জায়গাতে আমি এখানে এম, মানে এম লিখবো, তাহলে এটা এম কিউ হবে। ঠিক আছে, তাহলে এটা ইন্ডিকেট করছে যে এম ডিভাইডস এ মাইনাস আর, তার মানেই হচ্ছে এ কনগ্রুয়েন্ট আর মডিউলো এম, এ কনগ্রুয়েন্ট আর মডিউলো এম। ঠিক আছে, তো আবার যদি আমরা বি কে বি কে এম দিয়ে ডিভাইড করি, ঠিক আছে, বি কে যদি এম দিয়ে ডিভাইড করি তাহলে এটা আসবে, ধরা যাক এম কিউ ড্যাশ প্লাস আর ড্যাশ আসবে, যেখানে জিরো লেস অর ইকুয়াল টু দেন আর ড্যাশ লেস দেন এম হবে। তাহলে এখান থেকেও সে একই ব্যাপার, বি মাইনাস আর ড্যাশ ইকুয়ালস টু হচ্ছে এম কিউ ড্যাশ, তার মানে এম ডিভাইড করছে বি মাইনাস আর ড্যাশ কে, তার মানে হচ্ছে বি কনগ্রুয়েন্ট আর ড্যাশ মডিউলো এম, মডিউলো এম। এবারে ইফ যদি এ কনগ্রুয়েন্ট বি মডিউলো এম হয়, ইফ এ কনগ্রুয়েন্ট বি মডিউলো এম, এটা যদি হয় তাহলে জিনিসটা ভালো করে দেখব, আর কনগ্রুয়েন্ট এ মডিউলো এম আমরা পেয়েছি। ঠিক আছে, আর বি কনগ্রুয়েন্ট আর ড্যাশড মডিউলো এম, ওটাও উপরে লেখা আছে, তাহলে দুটোর কম্বিনেশনের ট্রানজিটিভিটি যদি অ্যাপ্লাই করি, তাহলে আর কনগ্রুয়েন্ট আর ড্যাশড মডিউলো এম চলে এলো। তার মানে কি, তার মানে হচ্ছে ইফ এ কনগ্রুয়েন্ট বি মডিউলো এম, ঠিক আছে, দেন দেন আপন ডিভিশন বাই এম, আপন ডিভিশন বাই স্মল এম, ঠিক আছে, স্মল এ অ্যান্ড স্মল বি উইল লিভ, উইল লিভ সেম রিমাইন্ডার। ঠিক আছে, এম দিয়ে ভাগ করলে দুটো কিন্তু একই ভাগ শেষ দেবে। জিনিসগুলো কত সুন্দর না, একটার পর একটা সুন্দরভাবে চলে আসছে। ঠিক আছে, এখানে দু চারটে কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। যেমন প্রথম যে প্রশ্নটা আমি বলবো সেটা হচ্ছে, মাঝে মাঝেই পরীক্ষায় দেয়, সেটা হচ্ছে ইফ এ কনগ্রুয়েন্ট বি মডিউলো এম, দেন শো দ্যাট, a to the power n congruent b to the power n modulo m for all n belongs to z plus, মানে পজিটিভ ইন্টিজার n এর জন্য এটা ট্রু, এটা দেখাতে বলেছে। তাহলে আমরা আনসারটা কিভাবে রেডি করব? আনসারটা আমরা এইভাবে রেডি করি, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে করব। তাহলে pn ধরে নিচ্ছি a to the power n a to the power n congruent b to the power n মডিউলো m, এটা আমাকে প্রমাণ করতে হবে, এটাকে আমি পি এর নাম দিলাম। এবার পি ওয়ান দেখি, পি ওয়ান মানে কত, পি ওয়ান মানে হচ্ছে এ কনগ্রুয়েন্ট বি মডিউলো এম। এবার এটা তো সত্যি, কেন সত্যি, কারণ এটা তো বলে দেওয়া আছে কোশ্চেনেই, তো এ কনগ্রুয়েন্ট বি মডিউলো এম বলছে ট্রু। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি দেয়ার ফোর পি ওয়ান ইজ ট্রু, দেয়ার ফোর পি ওয়ান ইজ ট্রু। ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের নিয়ম অনুযায়ী লেট ক্যাপিটাল পি এন ইজ ট্রু ফর এ পজিটিভ ইন্টিজার, এ পজিটিভ ইন্টিজার স্মল কে, ধরে নিলাম কে বলে একটা পজিটিভ ইন্টিজারের জন্য এটা ট্রু। ঠিক আছে, আমাকে দেখাতে হবে এটা কে প্লাস ওয়ানের জন্য ট্রু। তাহলে এটা যদি কে এর জন্য ট্রু হয়, তাহলে স্বাভাবিকভাবে এ টু দি পাওয়ার কে কনগ্রুয়েন্ট বি টু দি পাওয়ার কে মডিউলো এম হবে। আমরা যদি এ টু দি পাওয়ার কে প্লাস ওয়ান, আমরা যদি এ টু দি পাওয়ার কে প্লাস ওয়ান কনগ্রুয়েন্ট বি টু দি পাওয়ার কে প্লাস ওয়ান মডিউলো এম, এটা যদি আমরা দেখাতে চাই, আমি এখানে টু প্রুফ লিখে দিলাম, মানে এটা আমরা দেখাতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এ টু দি পাওয়ার কে কনগ্রুয়েন্ট বি টু দি পাওয়ার কে মডিউলো এম, আর কোশ্চেনের কিন্তু প্রথম লাইনেই দেওয়া আছে এ কনগ্রুয়েন্ট বি মডিউলো এম, তাহলে দুটোকে গুণ করে দিই, দুটোকে গুণ করে দিলে কত হবে,
a to the power k plus 1 congruent b to the power k plus 1 modulo m। ঠিক আছে, তাহলে এখান থেকে লিখবো therefore p k plus 1 is true, p k plus 1 is true। এইবারে দেখো, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো therefore by mathematical induction, therefore by mathematical induction, by mathematical induction capital P first bracket small n is true for all positive integers, for all positive integers। কি ভালো লাগছে তো নাকি? সহজ আছে কিন্তু। আর বুঝতে হবে যে কোনগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে। ঠিক আছে, এই থিওরাম গুলো একটু অ্যাপ্লিকেশন গুলো করে যেতে হবে। এর পরের যে কোশ্চেন এটাও খুব ইম্পর্টেন্ট। বলছে ইফ এ এক্স কনগ্রুয়েন্ট বি ওয়াই মডিউলো এম, এটা যদি হয় অ্যান্ড স্মল a is prime to m, small a is prime to m, then prove that, then prove that x congruent y modulo m। ঠিক আছে, এখন ডিভিজিবিলিটির একটা কিন্তু নিয়ম তোমাকে মনে রাখতে হবে। ডিভিজিবিলিটির নিয়ম অনুযায়ী if a divides bc and gcd of a comma b যদি 1 হয় then a divides c। বুঝতে পারলে? এই ফর্মুলাটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, এটার উপরেই অঙ্কটা হবে। তাহলে কি বলেছে দেখো, এক্স কনগ্রুয়েন্ট বি ওয়াই মডিউলো এম, এটা ইমপ্লাই করবে এম ডিভাইডস এ এক্স মাইনাস বি ওয়াই, স্বাভাবিকভাবে এটাই হবে। ইমপ্লাইজ, আমি একটু ভুল লিখে দিলাম গো, এটা বি ওয়াই তো হবে না, এটা এ ওয়াই করতে হবে। ঠিক আছে, এটা এ ওয়াই হবে, এখানে বি লেখাটা যাবে না। বি মানে ব্যাপারটা হচ্ছে কি দেখো, কনগ্রুয়েন্স রিলেশনে এটা কি ইন্ডিকেট করবে, এটা এ কমা এম হবে। কনগ্রুয়েন্স রিলেশনে ক্যান্সেলেশন লকে ইন্ডিকেট করছে এটা। বোঝা গেল? দেখো পুরোটা দেখে নাও, এটা ক্যান্সেলেশন লকে ইন্ডিকেট করছে, মানে এটাকে আমরা কি বলি, ক্যান্সেলেশন ল বলি। ঠিক তো? লক্ষ্য করে দেখো, এ এক্স কনগ্রুয়েন্ট এ ওয়াই মডিউলো এম আছে, তাহলে মনে হচ্ছে না দেখে যে এ দুদিক থেকে কেটে দিলাম, কিন্তু বলছে এই কাটাটা যাবে কখন, যদি এটা এম এর সঙ্গে রিলেটিভলি প্রাইম হয় তবেই কাটা যাবে, না হলে এমনিতে কাটা যায় না। বুঝতে পারলে তো? সেটাই প্রমাণ করতে হবে। তাহলে এম ডিভাইডস এ এক্স মাইনাস এ ওয়াই যেটা আছে, সেখান থেকে দেখো এম ডিভাইডস এ কমন নিলে এক্স মাইনাস ওয়াই। এবার উপরের নিয়ম অনুযায়ী কি হবে, প্রথম সংখ্যাটা যদি দুটোর সংখ্যার প্রোডাক্টকে যদি ডিভাইড করে, তাহলে একটা যদি আরেকটার সঙ্গে রিলেটিভলি প্রাইম হয় তাহলে তখন কি হবে, আরেকটা সংখ্যাকে ডিভাইড করতে হবে। তাহলে এখানে লক্ষ্য করো, জিসিডি অফ এম কমা এটা কত, 1। তাহলে খুব স্বাভাবিকভাবে এম এ কে ডিভাইড করতে পারবে না, তাহলে এম কাকে ডিভাইড করবে, এম নিশ্চয়ই এক্স মাইনাস ওয়াই কে ডিভাইড করবে। আর এম যদি এক্স মাইনাস ওয়াই কে ডিভাইড করে তাহলে তার মানে কি হবে, এক্স কনগ্রুয়েন্ট ওয়াই মডিউলো এম। তাই তো? দেখো, এটা প্রমাণ করতে দিয়েছিল, এটা হয়ে গেল তাহলে। এইবারে আরেকটা কোশ্চেন আছে, এটা তুমি এসকে মাপার বই থেকে করে নেবে। বুঝতে পারলে তো? মানে এত ডিটেলসে যাচ্ছি না, ইম্পর্টেন্ট আছে কিন্তু খুব ইম্পর্টেন্ট নয়, তাও করে রাখবে, এটা বাদ দিয়ে যাবে না। কোশ্চেনটা হচ্ছে ইফ স্মল ডি ইকুয়ালস টু জিসিডি অফ এ কমা এম দেন শো দ্যাট, শো দ্যাট এ এক্স কনগ্রুয়েন্ট এ ওয়াই মডিউলো এম। ঠিক আছে, ইফ অ্যান্ড অনলি ইফ, এই সাইনটাকে আমরা কি বলবো, বাই ইমপ্লিকেশন বলে, বাই ইমপ্লিকেশন বলে, বা ইফ অ্যান্ড অনলি ইফ সাইন বলে। বুঝতে পারলে তো? মানে দুদিক থেকেই সত্যি, ডান দিকটা হলে বাঁ দিকটা হবে, বাঁ দিকটা হলে ডান দিকটা হবে। তাহলে এক্স কনগ্রুয়েন্ট ওয়াই মডিউলো এম বাই ডি। বোঝা গেল? এইটা তুমি এসকে মাপার বইয়ে দেখবে, ডান ইন এসকে মাপা
ইন্টিজার্স চ্যাপ্টার, ঠিক আছে, ক্লাসিক্যাল অ্যালজেব্রার বই পেয়ে যাবে এটা। ওকে, এইটা একটু করে যাবে, ইম্পর্টেন্ট আছে এটা। এইবারে হচ্ছে লিনিয়ার, মানে লিনিয়ার কনগ্রুয়েন্স কাকে বলবো। লিনিয়ার কনগ্রুয়েন্স আমি একদম ছোট্ট করে তোমাকে বুঝিয়ে দিচ্ছি, ডেফিনিশনটা বইয়ে অনেক বড় আছে, আমি তোমাকে ছোট্ট করে বুঝিয়ে দিই। সেটা হচ্ছে এ এক্স কনগ্রুয়েন্ট বি মডিউলো এম, এই ধরনের রিলেশনগুলোকে বলা হয় লিনিয়ার কনগ্রুয়েন্স। কি বলবো? এটাকে বলবো লিনিয়ার কনগ্রুয়েন্স, ঠিক আছে, লিনিয়ার কনগ্রুয়েন্স। এখানে দু একটা পয়েন্ট আছে, আমি পয়েন্টগুলো একটু বলে দিই। বলছে ইফ স্মল এক্স ওয়ান বি এ solution of the linear congruence, the linear congruence ax congruent b modulo m, and if x2 congruent x1 modulo m, then x2 is also a solution of the linear congruence, the linear congruence। ওকে, এটা খুবই সহজ, এটার জন্য মানে প্রুফ আমার মনে হয় না এটা আর আলাদা করে করার দরকার আছে, তো আমি একটু জাস্ট দু লাইন আছে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এক্স টু কনগ্রুয়েন্ট যদি এক্স ওয়ান মডিউলো এম হয়, ঠিক আছে, তাহলে স্বাভাবিকভাবেই এ এক্স টু কনগ্রুয়েন্ট এ এক্স ওয়ান মডিউলো এম হবে, হ্যাঁ কি না? এটা হবে। এবার দেখো, অলরেডি এ এক্স ওয়ান কনগ্রুয়েন্ট বি মডিউলো এম হয়ে আছে, কেন? কারণ বলে দিয়েছে তো কোশ্চেনে যে এক্স ওয়ানটা হচ্ছে ওই লিনিয়ার কনগ্রুয়েন্সের সলিউশন, তাহলে এটা তো হয়েই আছে। তাহলে অ্যান্ড তার সঙ্গে তুমি ওপরের লাইনে পেলে এ এক্স ওয়ান কনগ্রুয়েন্ট এ এক্স টু মডিউলো এম, সিমেট্রি দিয়ে ঘুরিয়ে দেওয়া যায়। এ এক্স টুটা আগে ছিল, আমি এ এক্স ওয়ানকে আগে করে দিলাম সিমেট্রি অ্যাপ্লাই করে। তাহলে এখান থেকে এবার ট্রানজিটিভিটি যদি অ্যাপ্লাই করি, তাহলে দেখো লক্ষ্য করো, বি কনগ্রুয়েন্ট এ এক্স টু মডিউলো এম, ঠিক আছে, তার মানেই হচ্ছে এ এক্স টু কনগ্রুয়েন্ট বি মডিউলো এম, তার মানে হচ্ছে এক্স টু ইজ এ সলিউশন অফ, এক্স টু ইজ এ সলিউশন অফ এ এক্স কনগ্রুয়েন্ট বি মডিউলো এম। বোঝা গেল? আর সব থেকে ইম্পর্টেন্ট রেজাল্ট যেটা, সেটা আমি এখানে স্টেট করে দিচ্ছি। সেটা হচ্ছে এক্সিস্টেন্স অ্যান্ড ইউনিকনেস, এক্সিস্টেন্স অ্যান্ড ইউনিকনেস অফ সলিউশন অফ লিনিয়ার কনগ্রুয়েন্স। খুব ইম্পর্টেন্ট, মানে এই কন্ডিশনটা হোল্ড করলে তবে লিনিয়ার কনগ্রুয়েন্সকে সলভ করা যায়, ঠিক আছে। দেখো, কন্ডিশনটা হচ্ছে, বলছে ইফ জিসিডি অফ এ কমা এম ইকুয়ালস টু 1, দেন দি লিনিয়ার কনগ্রুয়েন্স, এ এক্স কনগ্রুয়েন্ট বি মডিউলো এম has a unique solution, has a unique solution। তাহলে এবার তোমাকে বলতে হবে, কোশ্চেন মাঝে মাঝে এরকম আসে, বলছে যে 2x কনগ্রুয়েন্ট 5 মডিউলো 4, ঠিক আছে, ইজ সলভেবল অর নট, বলো। দেখো, কোশ্চেনটা এরকম, ধরো পরীক্ষায় 1 নম্বরে একটা ছোট্ট শর্ট কোশ্চেন দিয়ে দিল, বললো যে এই যে লিনিয়ার কনগ্রুয়েন্সটা আছে এটা সলভেবল অর নট, তাহলে তোমাকে এই কন্ডিশনটা মনে রাখতে হবে। একটা লিনিয়ার কনগ্রুয়েন্সের এক্স এর সঙ্গে যেটা গুণ থাকে সেটাকে কি বলি? এ বলি, তাই তো।
আর যেটা মোডের মধ্যে আছে সেটা হচ্ছে এম। তাহলে এখানে এ মানে কত, এম মানে কত, 4, তাই তো? বলো তো জিসিডি অফ এ কমা এম এখানে কত আসবে? 2 আসবে। তো তার দরকার কত, সলিউশন এক্সিস্ট করার জন্য দরকার কত? 1, 1 লাগবে। তো তোমার জিসিডি থেকে 1 এলো? 1 তো আসেনি, তাহলে স্বাভাবিকভাবে এটা কি সলভেবল হবে না হবে না? হবে না। তাহলে এটা কি লিখতে হবে, দেয়ার ফোর ইট ইজ নট সলভেবল। ঠিক আছে? এবার ওই যে যেগুলো আমরা ইউভি বের করার যে অঙ্কগুলো করছিলাম না, ওই রকম করেই কিন্তু লিনিয়ার কনগ্রুয়েন্স সলভ করতে হয়। ঠিক আছে? তাহলে তোমাদের 2024-এ যে অঙ্কটা এসেছে ওটা আমি এখন করে দিচ্ছি, আর তারপরে রাতের বেলায় ক্লাসে তখন তোমাকে আরো কয়েকটা অঙ্ক করে দেখাবো। যেমন ধরো 24, এটাতে 15x সমান 9 ইকুয়ালস, আচ্ছা মডিউলো 18 বলে দিয়েছে, তাহলে ওখানে জিসিডিটা কিন্তু 1 আসছে না, তাহলে 1 যেগুলো জিসিডি আসবে না সেই অঙ্ক এখন করা যাবে না। ঠিক আছে? আগে আমাকে জিসিডি 1 আসবে এরকম একটা অঙ্ক আমি দেখাই। ধরো এই অঙ্কটা দিয়ে আমি শুরু করছি আমার কাজ। সলভ the linear congruence, solve the linear congruence 7x congruent 3 modulo 15। ওকে, ঠিক আছে? এইটা ধরো আমি সলভ করছি, তাহলে এটা যদি সলভ করি তাহলে প্রথমেই তুমি আগে চেক করবে, ধরো আনসারে তোমাকে কি লিখতে হবে, এটা ধরো 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বারের অঙ্ক থাকতে পারে, এগুলো কিভাবে করবে? এটা তো ছোট অঙ্ক দিয়েছে, একটু বড় অঙ্কগুলো 5 মার্কসে দেবে তোমাদের। ঠিক আছে? যেমন আমি একটা কোশ্চেন ধরো দিচ্ছি, এই কোশ্চেনটা তুমি বাড়িতে করবে, এখানেই লিখে রাখছি, তুমি খাতায় লিখে রাখো যে সলভ, সলভ 5x কনগ্রুয়েন্ট 3 মডিউলো 11। এটা বাড়িতে করবে, আর আমি এখন 7x কনগ্রুয়েন্ট 3 মডিউলো 15টা করে দিচ্ছি। দেখো এবার কিভাবে করতে হবে। প্রথমে দেখো এ মানে কত, 7, এম মানে কত, 15, জিসিডি অফ 7 আর 15 কত হয়? 1 হবে। তাহলে স্বাভাবিকভাবে লিনিয়ার কনগ্রুয়েন্স দিস লিনিয়ার কনগ্রুয়েন্স হ্যাজ, কি লিখবো, ইউনিক সলিউশন। ওকে, হ্যাজ ইউনিক সলিউশন। এবারে কি করতে হবে দেখো, প্রথম কাজ হচ্ছে জিসিডি অফ 7, 15 যদি 1 হয় তাহলে তুমি বের করো 7u+15v ইকুয়ালস টু 1 এর ইউভি গুলো আগে বের করো। বোঝা গেল কি বললাম? 7u+15v ইকুয়ালস টু 1 তো লেখা যাবে, তাহলে এটাকে লেখার নিয়ম কি বলেছিলাম, 15কে 7 দিয়ে ভাগ করলে 7 × 2 + 1, সরাসরি ও 1 চলে এলো, তাহলে 1কে রিভার্স ওয়েতে লিখলে কত হবে, 15 মাইনাস 7 × 2, তার মানে হচ্ছে 15 × 1 প্লাস 7 × -2, তাই তো? তাহলে ইউ মানে কত, 1, ভি মানে কত, -2। এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে 7x চাই, তাহলে 7 এর সঙ্গে -2 রাখলাম, দেখো ওই ওই লাইনটাকে ইউজ করছি, -2 রাখলাম। ঠিক আছে? তার সঙ্গে কনগ্রুয়েন্ট 1 করে দিলাম, কারণ -1 করা যাবে, কনগ্রুয়েন্ট 1 মডিউলো 15 লিখলাম। এবার একটা জিনিস দেখো, আমাদের কি বলেছে, 7x কনগ্রুয়েন্ট কি করা আছে, 3 করা আছে, আর আমার এলো কত, 1 এলো। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে বোথ সাইডকে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 7 × -6 কনগ্রুয়েন্ট 3 মডিউলো 15 আসছে। তাহলে লক্ষ্য করো এক্স এর ভ্যালুটা কত হবে, এক্স এর ভ্যালুটা সমান দিয়ে লিখবে না, এক্স এর ভ্যালুটা এক্স কনগ্রুয়েন্ট -6 মডিউলো 15 লিখবে। এবার হতে পারে আহ, যে তোমাকে হয়তো পজিটিভ, লিস্ট পজিটিভ রেসিডিউ বের করতে হবে, তাহলে লিস্ট পজিটিভ রেসিডিউ মানে তোমাকে -6টা তুমি রাখতে পারবে না, তাহলে -6টাকে না রাখলে কি করতে হবে, 15 থেকে 6কে বাদ দিয়ে দেবে। নিয়মটা দেখো, -6কে যদি তুমি পজিটিভ করতে চাও তাহলে কি করবে, 15 থেকে 6কে বাদ দিয়ে দাও, তাহলে কত হবে, এক্স কনগ্রুয়েন্ট 9 মডিউলো 15 আসবে না?
লিস্ট পজিটিভ রেসিডিউ যদি বের করি, ওটা বের করলে উত্তরটা শোনো বলি, -6 রাখলেও তোমাকে কিন্তু নাম্বার দেবে, বুঝলে? কিন্তু নিয়ম মতো লিস্ট পজিটিভ রেসিডিউটা বের করে দিতে হয়, নেগেটিভে উত্তরটা ছেড়ে দেবে না। হতে পারে স্যাররা হয়তো নাম্বার কেটে নিল 1 নাম্বার, বুঝতে পারলে তো? আবারও বলছি, ওটা কিন্তু ভুল নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেক সময় এটা একটা মেন্টালিটি হয়ে যায় যে না, ওটাকে লিস্ট পজিটিভ রেসিডিউতে উত্তরটা আনতে হবে। তো সেই জন্য আমি কেন রিস্ক নেব, আমি শেষ পর্যন্ত পজিটিভই উত্তরটা লিখে দেবো, এবং পজিটিভে বের করা কোনো ব্যাপারই না। -6 -6 থেকে -6 থেকে যদি 9 বাদ দিয়ে দিই তাহলে কত হবে? -15। দেখো 15 দিয়ে ডিভিজিবল, তাহলে -6 কনগ্রুয়েন্ট কত লিখবো? 9 মডিউলো 15। এবং এটাকে লেখার টেকনিকটা আমি কি বললাম, এই 9টা কিভাবে বার করছি, 15 থেকে 6কে মাইনাস করে বের করে দিলাম, বুঝলে? ঠিক আছে তো?